আজকের গল্পের নাম কে। আপনাদের সঙ্গে আছি আমি হৃদয়। তো কথা না বাড়ি চলুন মূল গল্পে আসা যাক। উড়িষ্যায় বেড়াতে বেরিয়েছিলাম আমি আর রূপনাল। এদেশ সেদেশ ঘুরে ভুবনেশ্বর গিয়ে হাজির হলো। এক নতুন বেলার খণ্ডগিরি ওর উদয়গিরি দেখতে গেল। যাওয়ার সময় পান্ডা সাবধান করে দিল আমরা যেন সন্ধ্যা হওয়ার আগেই ফিরে আসে, কারণ খণ্ডগিরিতে নাকি নরখাদক বাঘের বিষম উপদ্রব হয়েছে। বাঘের কবলে পড়ে 1 মাসের মধ্যে 5 জনের প্রাণ গিয়েছে। এই কথা শুনে ভয় পেলুম না, কারণ আমাদের সঙ্গে বন্দুক ছিল। খণ্ডগিরি আর উদয়গিরি দেখতে দেখতে বেলা পড়ে এলো এবং বেলা পড়ে আসার সঙ্গে সঙ্গে আকাশ কালো করে শুরু হলো ঝড় ও বৃষ্টি। তাড়াতাড়ি ছুটে এসে ডাক বাংলোর ভিতরে আশ্রয় নিলুম। বিকাল গেল, সন্ধ্যা উতরে গেল, কিন্তু সেই ঝড় বৃষ্টি তবুও থামল না। বাংলোর বেয়ারা হেসে বললে, বাবু, আজ আপনারা এখান থেকে যাবেন না কেমন করে? রূপনাল বললে, কেন? যেমন করে এসেছি তেমন করেই ফিরে যাব। অর্থাৎ 2 পায়ে ভর দিয়ে। বেয়ারা ঘাড় নিয়ে বলল, আজ আর তা পারবেন না, একেই জ্বর জল, তার উপরে শুনছেনই তো। আমি বললুম, হ্যাঁ, বাঘের উপদ্রবের কথা বলছো তো, শুনেছি। বেয়ারা বললে, না, খালি বাঘ নয়, পেশিরও ভয় আছে। রূপনাল বললে, তাহলে আজ আমরা এই বাংলোতেই রাত কাটাবো। জীবনে কখনো পেতনি দেখিনি, আজ তাকে দেখব, আর যদি পছন্দ হয় তাহলে পেতনিটাকেই বিয়ে করে ফিরব। বেয়ারা বললে, বাবু, আপনি জানেন না তাই ঠাট্টা করছেন। বেশ, আপনারা তাহলে আজ এখানেই থাকবেন তো? আমি বললুম, হ্যাঁ। বেয়ারা বললে, তাহলে আপনাদের জন্য রান্না বান্নার আয়োজন করি তোকে। এই বলে সে চলে গেল। রাত হলো, বৃষ্টি এখনো ঝরছে, ঝড় এখনো গর্জন করছে। রাতে খেতে বসেছি এমন সময় বাংলোর দরজার ঘন ঘন কাড়াঘোটা হতে লাগলো। আশ্চর্য হয়ে ভাবতে লাগলুম, এমন স্থানে এই দুর্যোগে দরজা ঠেলে কে? বেয়ারা চেঁচিয়ে জিজ্ঞাসা করলে, কে কে ওখানে? বাইরে থেকে ভীত কাতর নারী কণ্ঠে সাড়া এলো, সে কে? দরজা খুলে নাও, নাইলে প্রাণে মারা গেল। উড়ে বেয়ারাটা সেখানে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। আমি বললুম, অমন করছো কেন? যাও, দরজা খুলে দাও। বেয়ারা 1 পাও নড়ল না, সেখানে দাঁড়িয়ে তেমন করেই কাঁপতে লাগলো। রূপনাল তার ভয় দেখে হাসতে হাসতে দরজার দিকে এগিয়ে গেল। বেয়ারা ছুটে গিয়ে দরজার পিঠ দিয়ে দাঁড়িয়ে মিনতি করে বলল, পায়ে পারি বাবু, দরজা খুলবেন না, ও মানুষ নয়। রূপনাল বললে, বলেছি তো পেতনি বিয়ে করতে চাই, ও মানুষ না হলে আমি খুশি হব। বাহির থেকে আবার আর্তস্বর শোনা গেল, বাঘ বাঘ, রক্ষা করো, রক্ষা করো। রূপনাল আর বাধা মানল না। বেয়ারাকে 1 ধাক্কায় সরিয়ে দিয়ে 1 টানে সে দরজার খিলটা খুলে দিল। একটা জড়ো হওয়ার সঙ্গে দরজা ঠেলে তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করলো একটি স্ত্রী মূর্তি। তাকে ভালো করে দেখবার আগে বাতাসে ঝাপটে করে আলোটা গেল নিভে। বেয়ারাটা হাউমাও চেঁচিয়ে কেঁদে উঠল। সে অন্ধকার রাত্রি, সেই ঝড় বৃষ্টির হোলছোল, সেই পার্থক্য আরণ্যর ঘর ঘন দীর্ঘশ্বাস, সে অভাবিত অজানা নারী মূর্তির আকস্মিক আবির্ভাব এবং আলোহীক্ষীণ ঘরের ভিতরে বেয়ারা সেই হৃদয় ঘর, এই সমস্ত মিলে চারদিকে কেমন একটা ছমছমে অস্বাভাবিক ভাব সৃষ্টি করলে। আমি ব্যস্ত হয়ে বললুম, রূপনাল, শীঘ্রই দরজাটা বন্ধ করো, আমি আবার আলোটা জ্বেলে দিই। রূপনাল দরজার খিল তুলে দিল, আমি আলোটা জ্বাললুম। কৌতূহলী চোখে ফিরে দেখলুম ঘরের কোণে দাঁড়িয়ে একটি অসীম রূপসী মেয়ে ভয়ে
ঠকঠক করে কাঁপছে। তার এলোমেলো চুলগুলো এলিয়ে মুখ, কাঁধ ও বুকের ওপর এসে পড়ছে এবং তার সম্ভাব্য বৃষ্টির জলে ভিজে গেছে। মেয়েটির বয়স হবে 18 কি 19। ঘরের আর একদিকে মেঝের ওপর উবু হয়ে বসে 2 হাতে মুখ ঢেকে উঠে বেয়ারাটা তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। মেয়েটি প্রথমেই আশ্চর্যভাবে জিজ্ঞাসা করলে, ও লোকটি অমন করে কাঁদছে কেন? রূপনাল হাসতে হাসতে বললে, ওর ধারণা আপনি একটি নিখুঁত পেতনি। মেয়েটি চমকে উঠল। তারপর মুখের উপর থেকে চুলের গোছা সরিয়ে দিয়ে বললে, আমাকে কি পেতনির মতো দেখতে লাগে? কিন্তু সে কথা থাক, ঝড় বিপদ থেকে আপনারা আমাকে উদ্ধার করলেন। তার বিপদের ইতিহাস হচ্ছে এই, সে খণ্ডগিরি দেখতে এসেছে, কিন্তু হঠাৎ ঝড় বৃষ্টি আসতে এতক্ষণ সে একটা গুহার ভিতর ঢুকতে আত্মরক্ষা করছিল। হয়তো সে গুহার ভিতরেই সে রাতটা কাটিয়ে দিত, কিন্তু গুহার খুব কাছে বাঘের ভীষণ গর্জন শুনে প্রাণের ভয়ে সে এখানে পালিয়ে এসেছে। রূপনাল নিজের সিল্কের চাদরখানা খুলে মেয়েটির হাতে দিয়ে বললে, আপনার কাপড় চোপড় সব ভিজে গেছে, পাশের ঘরে গিয়ে ভিজে কাপড় ছেড়ে আপাতত এই চাদরখানা ব্যবহার করতে পারেন। কিন্তু আজ রাতে খাবেন কি? আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আমিও রূপনাল আলোর শিখাটা খুব কমিয়ে দিয়ে শুয়ে পড়লুম। বন্দুকটাকেও শুয়ে রাখলুম ঠিক আমাদের মাঝে। শুয়ে শুয়ে শুনতে লাগলুম বন জঙ্গলের উপরে পাথরের উপর বৃষ্টি বালার অশান্ত নিত্য নূপুর ধ্বনি। রূপনাল আমার কানের কাছে মুখ এনে বললে, আচ্ছা ভাই, ওই মেয়েটির ইতিহাস কি তোমার কাছে একটু অদ্ভুত বলে মনে হচ্ছে না? আমি বললুম, কেন? রূপনাল বললে, ও মেয়েটিকে, ওর কি কোনো অভিভাবক নেই? অত বড় মেয়েকে কেউ কে একলা ওর বিদেশে ছেড়ে দেয়? ওর মাথার সিঁদুর নেই, গায়েও একখানা গয়না নেই, ওর সবই যেন কেমন রহস্যময়। আমি পাশ ফিরে শুয়ে বললুম, ওইসব বাজে কথা ভেবে তুমি মাথা গরম করতে থাকো, ততক্ষণে আমি এক ঘুম ঘুমিয়ে নিই। আমার তখন বেশ তন্দ্রা আসছে। তখন শুনলুম রূপনাল আপন মনে বলছে, অমন সুন্দরী মেয়ে, কিন্তু তার চোখ দুটো কি তীক্ষ্ণ, ওর ছোট দুটো যেন নিজের চোখ নয়, যেন কোনো হিংস্র জন্তুর চোখ। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎ কি একটা অস্বস্তির ভাব নিয়ে আমি ঝড়মড় করে জেগে উঠলুম। তারপর চোখ খুলতে যে দৃশ্য দেখলুম সারা জীবনে কোনোদিনও তা ভুলতে পারবো না। এই ঘর থেকে পাশের ঘরে যাওয়ার দরজার দিকে পিছন করে মাটির উপরে স্থিরভাবে বসে আছে প্রকাণ্ড একটা ভাব। আমার বুকের গতি হঠাৎ যেন থেমে গেল। অত্যন্ত আড়ষ্টভাবে স্তম্ভিত নেমে বাঘটার দিকে তাকিয়ে রইল। সেও তাকিয়ে রইল আমার দিকে। এইভাবে কিছুক্ষণ কেটে ইতোমধ্যে অল্প অল্প হাত সরিয়ে পাশের বন্দুকটা আমি চেপে ধরলুম। বাঘটা আস্তে আস্তে উঠে দাঁড়ালো, তারপর হঠাৎ হেড হয়ে পড়লো লাফ মারবার জন্য। চোখের নিমেষে আমিও বন্দুকটা নিয়ে উঠে বসলুম এবং তাকে লক্ষ্য করে গুলি ছুড়লুম। একটা উলটি ডিগবাজি খেয়ে বাঘটা পাশের ঘরে গিয়ে পড়ে অন্ধকারে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে স্ত্রী কণ্ঠে বারবার ভীষণ আর্তনাদ। ধরাম করে একটা দরজা খোলার শব্দ, দ্রুত পদধ্বনি, তারপরে সব আবার স্তব্ধ। বন্দুক হাতে করে অবিভূতের মতো বিছানাও উপরে বসে রইল। রূপনাল জেগে বিছানার উপর থেকে নিচে লাফিয়ে পড়ে উৎভ্রান্তের মতো বলে উঠল, কে? চেঁচালে অমন করে, বন্দুক ছুড়লে কেন? আমি বললুম, বাঘ বাঘ এখনো ঘরে গিয়ে ঢুকেছে। সেই মেয়েটি চিৎকার করছে, সর্বনাশ, বাঘ রোধ হয় তাকেই ধরছে। বলতে বলতে রেগে রূপনাল পাশে ঘরে গিয়ে ঢুকলো।
আমিও বন্দুক আর লন্ডনটা নিয়ে তার সঙ্গে ছুটলুম। পাশের ঘরে কেউ নেই, খালি একটা খোলা দরজা নিয়ে হু হু করে জল হওয়ার আসছে। রূপনাল বেদনা বিদীর্ণ করে বললে, আর কোনো আশা নেই। অভাগের শেষটা সেই ভাগের কবলে গিয়ে পড়ল, কিন্তু ভাগ এখানে এলো কেমন করে? রূপনালের কথা খুনের জবাব দিলুম না। আমি তখন আর একটা ব্যাপার সমৃদ্ধ লক্ষ্য করছিলাম। ঘরের ভিতর থেকে একখানা রক্তের রেখা বাহির দিকে সোজা চলে আসছে। পরে পরে একখানা করে রক্তাক্ত পায়ের ছাপ, মানুষের পা। সবিন্য বললুম, দেখো রূপনাল, দেখো কি আশ্চর্য ব্যাপার। রূপনাল অনেকক্ষণ সেই দিকে তাকিয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। তারপর থেমে থেমে ধীরে ধীরে বললে, এত রক্ত, কিন্তু একটাও বাঘের পায়ের দাগ কেন নেই? এই পায়ের দাগগুলো দেখলে মনে হয় যেন কোনো মানুষের একখানা পা হাত হয়েছে। সেই আহত পায়ের রক্ত ছড়াতে ছড়াতে সে এই ঘর থেকে হেঁটে বাইরে বেরিয়ে গিয়েছে। দাগ যদি সে মেয়েটিকে ধরে নিয়ে যেত, তাহলে তাদের মুখের করে টিনে ছিঁড়ে নিয়ে যেত, আর তাহলে এখানে কখনোই এমন পায়ের ছাপ পড়ত না। সেই রক্তের দাগ ধরে আমরা বেরিয়ে গেলাম। এবার দেখলুম কাদার ওপর দিয়ে একজোড়া মানুষের পায়ের ছাপ বরাবর বনের দিকে চলে গিয়েছে। রূপনাল মাথা নেড়ে বললে, তুমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছো নিশ্চিত। সেই মেয়েটি আবার পালিয়েছে, বাঘটা কিছুই এখানে আসেনি। আমি দৃঢ়স্বরে বললুম, আমি নিজের চোখে বাঘ দেখেছি, নিজের হাতে গুলি করেছি, আর সে নিশ্চিত আহত হয়েছে। রূপনাল বললে, তোমার গুলি খেয়ে বাঘ কি পাখি হয়ে ডানা মেলে আকাশ উড়ে গেল? দরজার সামনে এই কাদামাটি, কিন্তু এখানে বাঘের পায়ের দাগ কোথায়? ঘরের ভিতরে মেয়েটি ছিল, কেবল সেই এই বিষয়ে গিয়ে স্পষ্ট চিহ্ন কাদার ওপরে রয়েছে। কোনো বাঘ ঘর থেকে বেরিয়েনি। আমার বোধ হয় তোমার গুলিতে সে মেয়েটি আহত হয়ে পালিয়ে গিয়েছে। হঠাৎ একটা বিচিত্র সম্ভাবনা আমার মাথার ভিতরে জেগে উঠল। তাড়াতাড়ি রূপনালকে টানতে টানতে আমার ঘরের ভিতরে এনে সজোরে দরজাটাকে বন্ধ করে দিয়ে সবাই আমি বললুম, রূপনাল, রূপনাল। পৃথিবীর সব দেশের লোকেরাই একটা বিশ্বাস আছে, কোনো কোনো ভাগ নাকি আসলে ভাগ নয়। রূপনাল, আজ রাতে যে স্ত্রী লোকটা এখানে এসেছে সে কে? গুলি করলুম ভাগকে। চিৎকার করলে একটা স্ত্রী লোক, এর মানে কি? সে কে? সে কে? রূপনাল অবাক হয়ে আমার মুখের পানে তাকিয়ে রইল। অনেকক্ষণ পরে সে বলল, তুমি কি বলতে চাও তাহলে ওই উড়ে বেয়ারাটার কথাই সত্যি?